গল্প বাদশাহ। কলেজ থেকে ফিরেই মেজাজ খারাপ হয়ে গেল মন্দিরার। পার্ট 1 পরীক্ষা চলছে। পড়ানো ছিল না ঠিক, কিন্তু পরীক্ষার হলে গার্ড দেওয়াও কম স্ট্রেনাস নয়। তার মধ্যে পার্টির মিছিলের ঠেলায় বিরক্তিকর রাস্তা জ্যাম। ঘেমে নিয়ে বাড়ির দরজায় এসে কলিং বেল টিপতেই দরজা খুলে গেল। অবাক হয়ে দেখল প্লাস্টিকের টুলের উপরে দাঁড়িয়ে কালো রোগা লিকলিকে চেহারার একটা বছর নয়েকের বাচ্চা ফিক ফিক করে হাসছে। মন্দিরা জিজ্ঞেস করল, এই তুমি কে? আগে তো দেখিনি। দরজার সামনে থেকে টুলটা সরাতে সরাতে ছেলেটা একগাল হেসে বলল, আমি বাদশাহ। আগে দেখবে কি করে, আমি তো আজকেই এসেছি। রান্নাঘর থেকে শাড়িতে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো বিমলা, ঠিকে রান্নার লোক। মন্দিরাকে বলল, হ্যাঁ গো বৌমণি, আজ সকালে ওর মা ওকে এখানে রেখে গেছে 5 ফরমাস খাটার জন্য। বুড়ো কুচকে মন্দিরা বলল, কি বলছো বিমলাদি, এইটুকু ছেলে কি কাজ করবে? বিমলা বলল, গরিবের ছেলে তো ঠিক পারবে। তোমাদের ঘরের বাচ্চাদের মতো আদরে তো আর বড় হয়নি। আদর দূরের কথা, দুবেলা পেট ভরে খেতে পায় নাকি? ওকেই জিজ্ঞেস করে দেখো না, এর মধ্যে কত দৌড় ঘোড়া হয়ে গেছে। আমি যাই, কড়া চাপিয়ে এসেছি। বিমলা চলে যাবার পরেও কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকলো মন্দিরা। বিমলা যে কথাগুলো বলে গেল মন্দিরা প্রথম শুনল তা নয়। সারা বিশ্বজুড়ে শিশুশ্রম একটা বিরাট সমস্যা। শিশুশ্রম রোধ করার জন্য আইন পাস হয়ে গেছে বহু বছর আগে, তবু এটা কন্ট্রোল করা যাচ্ছে না। তার কারণ দারিদ্র, অভাব, খিদে। এসব ভালো করেই জানে মন্দিরা, তবু তাদের বাড়িতেই চোখের সামনে এতটুকু একটা ছেলে কাজ করবে, এটা কি করে মেনে নেওয়া সম্ভব? রাগ আর বিরক্তিতে দুমদুম করে পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় নিজের ঘরে চলে গেল মন্দিরা। রাগের কারণ তার সমাজসেবিকা শাশুড়ির আক্কেল। বিরক্তির কারণ অন্যায় হচ্ছে জেনেও প্রতিবাদ করার ক্ষমতা নেই তার। যেহেতু বিয়ের পর একটা গোটা বছর পেরিয়ে যাবার পরেও সে নাকি নতুন বউ, আর নতুন বউদের তো মুখ খোলা বারণ। অন্যদিন কলেজ থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে অসুস্থ শ্বশুরের সঙ্গে দেখা করে মন্দিরা। আজ একেবারেই দেখা করতে ইচ্ছা হলো না। গত 1 বছরে ভালোই বুঝে গেছে এই সংসারে কার কি এবং কতটা ভূমিকা। সুতরাং বাদশাকে কাজে লাগানোর ব্যাপারে শ্বশুরের যথেষ্ট ভূমিকা আছে। মেজাজ ভালো নেই, যদি কোনো বেফাঁস কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। ভেবে চিনতে ও ঘরে না যাবার সিদ্ধান্ত নিল মন্দিরা। বিমলাদি এখনো কেন চা দিচ্ছে না ভাবতে ভাবতেই চায়ের ট্রে হাতে হাজির হলো বাদশাহ। ওকে দেখে আবার মাথা গরম হয়ে গেল মন্দিরার। বিরক্তি না চেপে ঠান্ডা গলায় মন্দিরা বলল, এই শোন, আমার কোনো কাজ তোকে করতে হবে না। এই ঘরে তোর আসার দরকার নেই। ডাকলে তবে আসবি। কিরে, বুঝলি? মন্দিরের কথায় বিশেষ হেলতোল হলো না বাদশার। ট্রেটা টেবিলে রেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? আমি তো কোনো দোষ করিনি। মন্দিরা বলল, আমি কি বলেছি তুই কিছু করেছিস? যা, এখন যা তো এখান থেকে। বাদশা দুঃখিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মন্দিরার মেজাজ আরও চড়ে গেল। জলের বোতলটা ফাঁকা। খালি বোতলটা হাতে নিয়ে অ্যাকোয়াগার্ড থেকে জল ভরার জন্য বারান্দায় এলো মন্দিরা। অর্ধেক বোতল ভর্তি হতে না হতে অকুস্থলে হাজির হলো শাশুড়ি কমলা। মন্দিরাকে দেখে হৈ হৈ করে বলে উঠল, উমা, তুই কখন এলি? তুই জল ভরছিস কেন? বাদশাকে ডাকলেই তো হতো। বাদশা বাদশা বাদশা। মন্দিরা গোমরা মুখে বলল, ওকে ডাকবো না বলেই তো ডাকিনি। তুমি প্লিজ চেঁচিও না মাম। কমলা খুব অবাক হয়ে বলল, মানে? তোর কথা তো আমি বুঝতে পারছি না, একটু খুলে বলবি? মন্দিরা বলল, না বোঝার তো কিছু নেই। ওইটুকু ছেলেকে দিয়ে আমি কাজ করাতে পারবো না। তুমি বা কি করে ওকে কাজে লাগিয়েছো মাম? কমলা বলল, আরে বাবা, ও তো ভারী কাজ কিছু করবে না, এই টুকটাক 5 ফরমাস খাটবে। তাছাড়া তুই আমি ওদের কথা ভেবে কি করতে পারবো বল?
ঘরে তো খাবার জোটে না, এখানে তো তাও দুবেলা দুমুঠো খেতে পাবে। মন্দিরা নিরুত্তর দেখে আবার বলল, এর আগে চায়ের দোকানে ছিল, আর তুই নিশ্চয়ই জানিস ও সব জায়গায় চর থাপ্পড় ছাড়া মালিক কথা বলে না। আর আমরা না রাখলে কি হবে? ওর মা কি ওকে ঘরে বসিয়ে খাওয়াবে নাকি? আমি তো রাখতেই চাইছিলাম না। ওর মা প্রায় পায়ে ধরে কান্নাকাটি করে বলল, রাখুন মাসিমা, আপনাদের পরিবেশে থাকলে ও যদি মানুষ হতে পারে। মন্দিরা বলল, ঠিক আছে ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। দুমদুম করে পা ফেলে মন্দিরা ভেতরে চলে গেল। কমলা বিড়বিড় করে বলল, বাবা মেজাজ বটে। কর্তার শরীর খারাপ, তাই তার খাবার দাবার উপরেই দেওয়া হয়, সেই সঙ্গে কমলার খাবারও ওপরে আসে। বিয়ের পর প্রথম দিকে স্বামী অর্থাৎ দেবরূপকে একদিন জিজ্ঞাসা করেছিল মন্দিরা, আচ্ছা একটা কথা বলো তো, বাপির না হয় শরীর খারাপ, মামের কি হয়েছে? মাম ওপরে খায় কেন? দেবু বলেছিল, মাম বলে বাপিকে সঙ্গ দেবার জন্য নাকি ওপরে খায়। মন্দিরা খুব একটা কনভিন্সড হয়নি সেদিন, তবে ও নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেনি। তার প্রথম কারণ, যত দিন গড়িয়েছে ও দেখেছে ওর মা বাবার কাজকর্ম নিয়ে দেবু মোটেই মাথা ঘামাতে চায় না। দ্বিতীয় কারণ, ও বুঝে গেছে মাম অত্যন্ত কুঁড়ে টাইপের মানুষ, এক গ্লাস জল নিজে গড়িয়ে খায় না এবং কাজে লোকেদের যথেষ্ট এক্সপ্লয়েট করে। সমাজ সেবা যে কী করে করে কে জানে। ঠিক সেই কারণেই বাদশাকে এ বাড়িতে কাজে লাগানোটা আরও অপছন্দ মন্দিরার। টুকটাক ফাই ফরমাসের কোনো নির্দিষ্ট সীমারেখাও নেই। মুখে বাবা বাঁচা করে মিষ্টি মিষ্টি কথা বলে শ্রম একেবারে নিংড়ে ছাড়বে। দেবুর বাড়ি ফিরতে বেশ রাত হয়। রাত 9টা পর্যন্ত দেখে মন্দিরা খেতে বসে যায় নিচে। রাত দিনের কাজের লোক কেউ থাকলে সেই খেতে দেয়, না থাকলে নিজেই নিয়ে নেয়। ঘড়িতে 9টা বাজতেই দেবুকে মোবাইলে ধরল মন্দিরা। এই তুমি কত দূরে? আর কতক্ষণ লাগবে বাড়ি ফিরতে? দেবু বলল, আরও ঘন্টাখানেক, তুমি খেয়ে নাও, অপেক্ষা করো না, শরীর খারাপ করে লাভ নেই। অগত্যা নিচে নেমে রান্নাঘরে ঢুকল। ঢুকেই তাজ্জব, প্লাস্টিকের টুলের উপরে দাঁড়িয়ে বাদশা, গ্যাস জ্বলছে দুমদুম করে, উনুনে চাপানো ডেকচি থেকে দুধ উতলে পড়ে চারিদিকে থই থই করছে। বাঁ হাতটা চেপে ধরে ফুঁপিয়ে কাঁদছে বাদশা। মন্দিরা তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে জিজ্ঞেস করলো, এই তোর হাতে কি হলো রে? গরম দুধ পড়ে গেছে নাকি? বাদশা অপরাধীর মতো মুখ করে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। টুল থেকে নামিয়ে বাদশার হাতটা বেসিনে জলের নিচে রাখলো কিছুক্ষণ। তারপর ফার্স্ট এড বক্স থেকে বার্নল বের করে ওর হাতে লাগিয়ে দিল। এরপর খেতে বসে ওকে পাশের চেয়ারে বসিয়ে বলল, তোকে দুধ গরম করতে কে বলল? বিমলাদি তো দুধ ফুটিয়ে যায়। বাদশা বলল, জেঠু দুধ খাবে বলে জেঠুমা দুধ গরম করতে বলল। মন্দিরা বলল, তুই এর আগে গ্যাসে কোনোদিন কিছু করেছিস? মানে তুই গ্যাস জ্বালাতে জানিস? বাদশা বলল, আগে জানতাম না, বিমলা মাসি আজ আমাকে শিখিয়ে দিয়েছে। দাঁতে দাঁত চেপে মন্দিরা বলল, ও বুঝতে পেরেছি। ওপর থেকে কমলার হাঁক শোনা গেল, বাদশা, এই বাদশা, বাপরে, দুধ গরম করতে দেখছি তোর রাত পেরিয়ে যাবে। বাদশা অসহায় দৃষ্টিতে মন্দিরার দিকে তাকালো। মন্দিরা বলল, তুই বস, আমি দেখছি। সাড়া না পেয়ে সিঁড়ির মুখে দাঁড়িয়ে রাগী গলায় কমলা চেঁচিয়ে বলল, বাচ্চা, আই বাচ্চা, ঘুমোচ্ছিস নাকি? বদের হাড়ি কোথাকার। কলিং বেল বাজলো। নিশ্চয়ই দেবু। স্বস্তির নিঃশ্বাস ফেলে মন্দিরা দরজা খুলতে গেল। বাড়িতে ঢুকে দেবু বিরক্ত হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার কি? হ্যাঁ, এত চেঁচামেচি হচ্ছে কেন? মন্দিরা সে কথার উত্তর না দিয়ে বলল, তুমি এসে গেছো, ভালো হয়েছে। বাপির দুধটা উপরে নিয়ে যাও প্লিজ। দেবু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, কেউ নেই? মন্দিরা বলল, আছে, ওই বাচ্চাটা আছে। দুধ গরম করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে বেচারা। এক গ্লাস দুধ সমেত ট্রেটা দেবুর হাতে ধরিয়ে দিয়ে মন্দিরা বলল, যাও যাও, শিগগিরই যাও, মাম আবার চেঁচামেচি শুরু করবে, পরে বলবো সব। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরে এসব দেখে যথেষ্ট বিরক্ত দেবু নিরুপায় হয়ে দুধের গ্লাস নিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। সিঁড়ির মাথাতেই দাঁড়িয়েছিল কমলা, চোখে মুখে এক রাশ বিরক্তি।
দেবুকে দুধের ট্রে হাতে ওপরে উঠতে দেখে মুখের এক্সপ্রেশন পাল্টে গেল। হৈ হৈ করে বলল, উমা, এ কি কাণ্ড রে! তুই! বাচ্চা কি করছে? দেবু বলল, তুমি কি করে ওইটুকু একটা বাচ্চাকে দুধ গরম করতে বলেছ মাম? ও হাত পুড়িয়ে ফেলেছে। ভাগ্যিস মন্দিরা ওই সময় রান্নাঘরে গেছিল, তা না হলে আরো বড় বিপদ হতে পারত। চোখ বিস্ফারিত করে কমলা বলল, উমা, তাই নাকি? আমি তো কিছুই জানি না। ওকে আমি মোটেই দুধ গরম করতে বলিনি। জানিস তো তোর বাপি গরম দুধ পছন্দ করে না। আজ বলল, দুধটা একটু গরম করে দিও তো, ঠান্ডা লেগে গেছে, গলায় একটু আরাম হবে। আমিই নিচে যাচ্ছিলাম, তখন বাদশাই বলল, তুমি বসো জেঠুমা, আমি দুধ গরম করে আনছি, বলে এক ছুটে নিচে চলে গেল। দেবু বলল, আচ্ছা, ও তোমাকে ইমপ্রেস করার জন্য হয়তো এসব বলেছে, কিন্তু তুমি তো জানো ও কতটা ছোট। বিপদ হতে পারে, এরকম কোনো কাজ কি ওকে দিয়ে করানো উচিত? দমবার পাত্রী নয় কমলা। বলল, শোন দেবু, আমার বয়স অভিজ্ঞতা তোর চেয়ে নিশ্চয়ই বেশি। অনাহার অপুষ্টিতে এদের সঠিক গ্রোথ হয় না। ওর চেহারা দেখে যত ছোট ভাবছিস, আসলে তা নয়। দুমুঠো খাবারের জন্য কত ছোট থেকে ওরা পরিশ্রম করে তা জানিস? আমাদের ঘরের বাচ্চাদের দেখে ওদের মূল্যায়ন করা ভুল। মায়ের কথা শুনে দেবুর মেজাজ আরো চড়ে গেল। বলল, তার মানে তুমি কি বলতে চাইছো? গরিবের ঘরে জন্মেছে বলে এর ছোট থাকার কোনো অধিকার নেই? ওকে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে পরিশ্রম করতে হবে? সরি মামনি, আমি ভাবতেই পারছি না তুমি এ কথা বলছো। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। মন্দিরের কাজ বেড়ে গেল। শ্বশুরমশাইয়ের আয়া ছায়াদি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ডিউটি করে। যতক্ষণ থাকে ততক্ষণ ওপরে চা, জল, খাবার এসব আনা নেওয়ার ব্যবস্থা সেই করে। রাতের ডিনার পৌঁছে দেবার দায়িত্ব ড্রাইভার হরিদার। এই পরিবারে হরিদার ভূমিকাটা যথেষ্ট অদ্ভুত লাগে মন্দিরার। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এক কথায় কি করে আর কি করে না সেটা হিসেব করাই মুশকিল। বিয়ের আগে পর্যন্ত মন্দিরার ধারণা ছিল বাড়িতে থাকা হোল টাইম ড্রাইভার গাড়ি চালানো ছাড়াও টুকটাক কিছু কাজকর্ম করে, যেমন বাজার হাট করা, সদর দরজা খোলা বন্ধ করা ইত্যাদি। কিন্তু এই বাড়িতে হরিদার ভূমিকা অনেকটা তপন সিনহার গল্প হলেও সত্যি সিনেমার রবি ঘোষের মতো। রান্নার লোক কামাই করলে হরিদা কড়াই খুন্তি নিয়ে রান্নার কাজে লেগে যায়। বাসন মাজা মাসি না এলে হরিদা বাসন ধুতে লাগে। প্রয়োজনে কাপড় কাচা, গাছের তদারকি করা, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল জমা দেয়া, সব কাজে এগিয়ে আসে হরিদা। মন্দিরা লক্ষ্য করে দেখেছে আসল কাজ অর্থাৎ ড্রাইভারিটাই সবচেয়ে কম করে হরিদা। হরিদা ড্রাইভার হিসেবেও যথেষ্ট ভালো। আসলে বছর 3 আগে সেরিব্রাল অ্যাটাক হয়ে দেবুর বাবা ডাক্তার দিবাকর রায়ের ডান দিকটা প্যারালাইজড হয়ে যায়। লাগাতার চিকিৎসায় অনেকটা উন্নতি হলেও বেশি নড়াচড়া করার ক্ষমতা নেই, রোগীও দেখতে পারেন না। 30 বছর আগে কলকাতা শহরে একটা কাজের আশায় বিহার থেকে আসা 19-20 বছরের যুবক হরিচরণকে আশ্রয় দিয়েছিল দিবাকর রায়। কিছুদিন পরে সেই যুবক পার্মানেন্ট ড্রাইভার হয়ে যায়। ডাক্তারবাবু যখন সুস্থ ছিল তখন হরিদার ড্রাইভিং ডিউটি অনেক বেশি ছিল। এখন মামের বেরোনোর প্রোগ্রাম থাকলে তবেই হরিদা গাড়ি চালায়, কারণ দেবরূপ নিজে ড্রাইভ করে আর মন্দিরা চার্টার্ড বাসে যাতায়াত করে। মন্দিরা মাঝে মাঝে ভাবে হরিদা এখনও এ বাড়িতে পড়ে আছে কেন। ও এখানে বিরাট কিছু মাইনে পায় তা নয়, বরং ওর স্ট্যান্ডার্ডের ড্রাইভারের যথেষ্ট ডিমান্ড এখন। আর এখানে তো ওকে সব ধরনের কাজ করতে হয়। তার চেয়েও বড় কথা, ও মোটেই অখুশি নয় তাতে। এটাকে কি কৃতজ্ঞতা বলে নাকি অন্য কিছু? আরও একটা অবাক হবার ব্যাপার, বছরে একবার 1 মাসের জন্য বাড়ি যায় হরিদা, অথচ দেশেই ওর ছেলে মেয়ে স্ত্রী ভরা সংসার। যাই হোক, হরিদার সেই বাড়ি যাওয়া পর্বটা শুরু হয়েছে আজই সকালে। মা বোধহয় তাই হিসেব করেই বাদশাকে রেখেছে। যতই বলুক 5 মাস খাটবে। মন্দিরা বুঝে গেছে বাদশাকে দিয়েই মাম হরিদার জায়গাটা যতটা পারবে পুষিয়ে নেবার চেষ্টা করবে। মন্দিরা ঠিক করল ও সেটা হতে দেবে না, যতটা সম্ভব আটকানোর চেষ্টা করবে। সমস্যা হলো ও যতক্ষণ বাড়ির বাইরে থাকবে ততক্ষণ বাদশার কপালে কি দুঃখ আছে কে জানে।
আজ তো অল্প স্বল্প পোড়ার উপর দিয়ে ফাঁড়া কেটেছে, এখন ডিনারটা ওপরে পৌঁছে দেবার কাজটা মন্দিরাকে করতে হবে কদিন, বাদশার হাত না সারা পর্যন্ত। বাদশাকে বলল, শোন, হাত না সারা পর্যন্ত তুই কোনো কাজ করতে যাবি না, কিন্তু আমি বলে দিলাম তোকে। বাদশা বলল, জেঠুমা যদি বকে। মন্দিরা বলল, সে আমি দেখছি। ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে দেবু নিচে এসে খাবার টেবিলে বসে দেখল মন্দিরা তার খাবার সাজিয়েই রেখেছে। দেবু জিজ্ঞেস করল, বাদশা খেয়েছে? মন্দিরা বলল, ও খাবে না বলছে, শরীর ভালো নেই। বললাম একটু দুধ বিস্কুট খা, তাও খেতে চাইছে না। আমি আর জোর করিনি, ছেলে মানুষ তো, হিতে বিপরীত না হয়ে যায়। দেবু বলল, এই বাদশা, তুই বসে বসে ঢুলছিস কেন? শুতে যা না। বাদশা বলল, জেঠুমা বলেছিল ওদের ঘরে বিছানা করে দিতে হবে, মশারি টাঙাতে হবে। মন্দিরা বলল, সে আমি করে দেব, তুই শুবি কোথায়? জেঠুমা কিছু বলেছে? বাদশা বলল, হ্যাঁ, জেঠুমা বলছিল ওদের ঘরের মেঝেতে শোবো আমি ছোট ছেলে, একা যদি শুতে ভয় পাই, সেই জন্য। মন্দিরা মুচকি হেসে দেবুর দিকে তাকিয়ে দেখে ভুরু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। সিরিয়াস গলায় জিজ্ঞেস করল, তুই সত্যি সত্যি একা শুতে ভয় পাস নাকি? বাদশা বলল, না তো, মধুকার চায়ের দোকানে আমি তো রাতের বেলা একাই ঘুমোতাম। মধুকা বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে বাড়ি চলে যেত, আবার ভোরবেলা এসে দোকান খুলত। মন্দিরা দেবু অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করল। দেবু বলল, চায়ের দোকানে তোকে কে কাজে লাগিয়েছিল? বাদশা বলল, আমার মা। আমি তো দিদার কাছে থাকতাম, আমার দিদা আমার খুব কেঁদেছিল, আমাকে স্কুল ছাড়িয়ে মা কাজে লাগিয়েছিল বলে। মন্দিরা বলল, কেন, তুই দিদার কাছে থাকতিস কেন? মা বাবার কাছে কেন থাকতিস না? বাদশা বলল, ওটা আমার নিজের বাবা তো নয়, ওই বাবাটাকে আমার ভালো লাগে না, আমাকে ভালোই বাসে না। আমার একটা ছোট ভাই আছে, তাকে শুধু ভালোবাসে। আমাকে খুব মারধর করতো বলে দিদা আমাকে নিয়ে চলে এসেছিল, স্কুলে ভর্তি করে দিয়েছিল। কদিন পরে মা এসে বলল, ওকে লেখাপড়া করিয়ে কি হবে, আমার অনেক টাকা দরকার, ওর একটা ভালো কাজ জোগাড় করেছি, সেই জন্য ওকে নিতে এসেছি। দিদার সঙ্গে মায়ের খুব ঝগড়া হলো, তারপরে মা আমাকে টানতে টানতে নিয়ে এসে মধু কাকার চায়ের দোকানে কাজে লাগিয়ে দিল। জানো তো, ওই পাজি বাবাটা না মাকে ছেড়ে কোথাও পালিয়ে গেছে, সেই জন্য মায়ের টাকা দরকার। মন্দিরা বলল, তোর পড়াশুনো করতে ভালো লাগতো? সঙ্গে সঙ্গে 90 ডিগ্রি মাথা ঝুঁকিয়ে বাদশা বলল, হ্যাঁ। দেবু বলল, ঠিক আছে, শোন বাদশা, তুই তো সাহসী ছেলে, ভয় ডর নেই, তুই এক্ষুনি হরিদার ঘরে গিয়ে শুয়ে পড়, কোনো দরকার হলে আমাদের ডাকবি কিন্তু, যা। অনুগত ছেলের মতো ধীর পায়ে বাদশা চলে গেল। মন্দিরা গ্যাস ওভেনটা পরিষ্কার করে টেবিল মুছে মা আমার বাপির খাবার রেডি করল। দেবু একটা ট্রে নিল, মন্দিরা একটা ট্রে নিয়ে ওপরে চলে গেল। কমলা বলল, এমা, আমাকে ডাকলি না কেন? আমি তো নিচেই খেতে যেতে পারতাম, আসলে মানুষটা একা একা খাবে। কথা শেষ করতে দিল না দেবু, বলল, ও কথা থাক, বাদশাকে কিন্তু এ বাড়িতে রাখা যাবে না মাম, ব্যাপারটা ভেবে দেখো। গুড নাইট, চলো মনু। পরদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই মন্দিরা দেখে দরজার সামনে বসে আছে বাদশা, চুল টুল আঁচড়িয়ে একেবারে ফিটফাট। শার্টটা আবার প্যান্টের ভেতরে গুঁজে নিয়েছে, যদিও কাঁধের কাছে শার্টটা বেশ কিছুটা ছেঁড়া। ওকে দেখে একগাল হেসে বলল, তুমি উঠে পড়েছ? আমি কখন থেকে এইখানে বসে আছি। কেন এখানে বসে আছিস কেন? কাল রাতে মায়ের জন্য খুব মন খারাপ করছিল, ভাবলাম তোমরা উঠলেই বলবো আমার মায়ের সঙ্গে ফোনে একবার কথা বলিয়ে দেবে। তোর মায়ের কাছে ফোন আছে? তুই নম্বর জানিস? না, আমি জানি না, জেঠুমা জানে। মদন কাকা আমাকে নিয়ে এসেছে তো, মদন কাকাকে ফোন করলেই মাকে ডেকে দেবে। ঠিক আছে, দেখছি কি করা যায়। বিমলাদি এসেছে কিনা জানিস? হ্যাঁ গো, এসেছে। আমি চা করতে বলবো? না, আমি নিচে যাচ্ছি। বাদশার মাকে ফোন করা নিয়ে এক প্রস্থ নাটক হয়ে গেল। মাম বলল, সবে কাল এসেছে, আজ ফোন করতে হবে? মানছি ও ছোট ছেলে, মন খারাপ হতেই পারে, তাই বলে এত বাড়াবাড়ি? তোরা কিন্তু বড্ড লাই দিচ্ছিস দেবু, বেশি প্রশ্রয় পেলে ও কিন্তু মাথায় চড়ে বসবে। কদিন যাক, তারপরে ফোন করলেই হবে।
দেবু বলল, তার মানে ওকে নিয়ে তুমি বেশ দীর্ঘমেয়াদী পরিকল্পনা রচনা করেছো। নেহাত পোড়া হাত নিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া ঠিক হবে না, তা না হলে আমি আজই বাড়ি পাঠিয়ে দিতাম। মাম বিরক্ত হয়ে বলল, ওর বাড়ি কোথায় যে ওকে পাঠিয়ে দিবি? ওর মাই তো শহরে নেই। মন্দিরা দেবু দুজনেই যথেষ্ট অবাক হয়ে একসঙ্গে চেঁচিয়ে উঠল, মানে? একটু থতমত খেল মাম, তারপরে বলল, ওর মা ওকে এখানে রেখে ভাইটাকে নিয়ে বিহারে চলে গেছে, বলে গেছে ওখানে পৌঁছে যোগাযোগ করবে। দেবু বলল, বিহারে গেছে কেন? তুমি কিছু জানো? মাম বলল, ও কি আর আমাকে ঠিক কথা বলবে নাকি? ওই সব মেয়েরা কি করতে পারে আর কি করতে পারে না ভাবাই কঠিন। দেখ গে, হয়তো আর একটা বিয়ে করে ওখানে সংসার পেতে বসেছে। বাদশা কখন এর মধ্যে পিছনে এসে দাঁড়িয়েছে কেউ লক্ষ্য করেনি। ওর কান্নার শব্দ শুনে চমকে উঠল সবাই। ও কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। মন্দিরা বলল, কাঁদিস না বাদশা, আমরা ভেবে দেখছি তোর মাকে কিভাবে ধরা যায়। একটু সময় দে বাবা, তোর মদন কাকাকে পাওয়া যায় কিনা দেখছি। বাদশা আরও জোরে কান্না শুরু করে দিল, আমার মা আমাকে ছেড়ে চলে যায়নি তো, এক্ষুনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। এবার মন্দিরা বেশ জোরে ধমক দিল, চুপ চুপ বলছি না, আমরা তোকে তোর মার কাছে পৌঁছে দেব, একদম কান্না বন্ধ। মন্দিরার ধমকে কাজ হলো। হলের এক কোণে গিয়ে মুখ গোঁজ করে বসে রইল বাদশা। মদনকে ফোন করে জানা গেল তখনও পর্যন্ত ওর মা কোনো যোগাযোগ করেনি। সকাল থেকে এসব করতে গিয়ে মন্দিরা দেবু দুজনেরই কাজে বেরোতে বেশ দেরি হয়ে গেল। কোনো রকমে নাকে চোখে মুখে গুঁজে দুজনে একসঙ্গে বেরিয়ে গেল। ছায়াদিকে বলে গেল বাদশার খেয়াল রাখতে। অন্যান্য দিন তাড়াতাড়ি ক্লাস অফ হয়ে গেলে মন্দিরা খুঁটিনাটি নানা রকম কাজকর্ম সেরে বাড়ি ফেরে। আজ তাড়াতাড়ি ক্লাস অফ হয়ে গেল। কলেজের গেটের মুখে ছোটদের বই খাতার একটা স্টল আছে। কলেজ থেকে বেরিয়ে স্টল থেকে বাদশার জন্য একটা ড্রয়িং বুক আর রং পেন্সিলের বাক্স কিনে মন্দিরা সোজা বাড়ি ফিরে এলো। বাদশাকে যে অবস্থায় ছেড়ে আসা হয়েছে সেটা মোটেই স্বস্তিকর নয়। ছেলেটাকে লক্ষ্য করে দেখেছে মন্দিরা, ওর মধ্যে ভয় ডর বলে কোনো জিনিস নেই। মায়ের শোকে কী যে ঘটিয়ে বসে থাকবে কে জানে। তার জেট যদি থানা পুলিশ অবধি গড়ায়, সে আর দেবুও রেহাই পাবে না। যা ভেবেছিল তাই। দরজা খুলতেই ছায়াদি বলল, তোমরা বেরোনোর ঘণ্টাখানেক পর থেকেই বাদশার কোনো হদিশ নেই। ওর ব্যাগ জুতো কিচ্ছু নেই। কোথায় যে চলে গেল ছেলেটা কে জানে। মন্দিরা জিজ্ঞেস করল, ও সকালে কিছু খেয়েছিল? রান্নাঘর থেকে বিমলা বেরিয়ে এসে বলল, না না, কিছুই খাইনি, আমিই তো খেতে দিই। সারা সকাল তো শুধু কান্নাকাটি করলো, মার কাছে যাব মার কাছে যাব বলে। তারপরে তো কাউকে কিছু না বলে কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে কেউই টের পায়নি। মন্দিরা আর উপরে গেল না। ডাইনিং টেবিলে বসে এক গ্লাস জল খেয়ে বিমলাকে চা করতে বলে দেবুকে ফোন করলো। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেল দেবু। বাড়িতে ঢুকেই মন্দিরাকে বলল, চলো। মন্দিরা বলল, তুমি চা খাবে না? দেবু বলল, চা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এখনো বাইরে আলো আছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধে লেগে যাবে, এমনিতেই কোথায় যে খুঁজবো জানি না। মন্দিরা বলল, মামের সঙ্গে একবার কথা বলবে না? দেবু বলল, ওসব পরে হবে, আর মামের সঙ্গে কি কথাই বা বলার আছে? এতক্ষণ যে ছোট ছেলেটা বেপাত্তা, তার উচিত ছিল না অনেক আগে খবরটা আমাদের জানানো? চলো চলো, হাতে একদম সময় নেই। মোড়ের চায়ের দোকান, বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, কাছাকাছি ব্লকগুলোর সব রাস্তাতেই ঘুরে ঘুরে ক্রমশ হতাশ হয়ে পড়ল দুজনে। বাদশার কোনো ছবিও নেই তাদের কাছে যে কাউকে জিজ্ঞেস করবে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। এভাবে এলোপাতাড়ি খোঁজাখুঁজির কোনো মানে নেই। শেষ চেষ্টা হিসেবে ওরা চিলড্রেন্স পার্কগুলো খুঁজতে লাগলো। আশ্চর্যের ব্যাপার হলো, বাদশাকে পাওয়া গেল বাড়ির লাগোয়া পার্কের এক কোণে। ব্যাগে মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে, মুখে চিন্তার লেশ মাত্র নেই। ছেঁড়া জুতোটা পাশে খুলে রাখা। মন্দিরা দেবু দুজনেই ওর পাশে ঘাসের ওপরে বসল। মাথায় আলতো করে হাত বুলিয়ে মন্দিরা ডাকল, বাদশা, এই বাদশা। ঘুমে অচেতন বাদশা প্রথমে সাড়া দিল না। দু তিনবার ডাকার পরে ধর্মর করে উঠে বসল। তারপর এক গাল হেসে বলল, তোমরা কি করে জানলে আমি এখানে আছি?
দেবু বলল, ম্যাজিক। ম্যাজিক দেখেছিস কোনোদিন? বাদশা বলল, দেখেছি, আমি যখন স্কুলে পড়তাম তখন ম্যাজিক দেখেছি। মন্দিরা বলল, এবার বলতো, তুই কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এলি কেন? আমি আর দাদা তোকে বলেছিলাম তো, তোকে তোর মায়ের কাছে পৌঁছে দেব, কি বলিনি? বাদশা বলল, তোমরা তো বলেছিলে, কিন্তু তোমরা বেরিয়ে যাবার পরে জেঠুমা আমার হাতে 10টা টাকা দিয়ে বলল, তুই ওরকম মা করিস কেন? তোর মা কি তোকে কোলে বসিয়ে আদর করবে নাকি? তার চেয়ে আমার কথা শোন, তোর মার টাকার দরকার বলেই তো তোকে কাজে লাগিয়েছে। মায়ের হাতে যত বেশি টাকা দিতে পারবি, তোর মা তত বেশি ভালোবাসবে তোকে। তোকে আমি রোজ 10 টাকা করে দেবো, তুই সেগুলো জমিয়ে রাখবি। তোর মা যখন আসবে তখন তোর মাকে দিয়ে দিবি, দেখবি মা কত আদর করবে। আমি বললাম, তবে তুমি যে তখন বললে আমার মা আর ফিরবে না। জেঠুমা বলল, বারে। তারপরে আমি তোর মদন কাকাকে আবার ফোন করলাম না। মদন কাকা বলেছে 1 মাস পরেই তোর মা তোর সঙ্গে দেখা করতে আসবে। আমার মন ভালো হয়ে গেল। আমি টাকাটা পকেটে ঢুকিয়ে জলের বোতল আনতে ওপরে গেলাম। তখন শুনতে পেলাম জেঠু বকে বকে জেঠুমাকে বলছে, তুমি আবার বাদশাকে ওইসব মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলতে গেলে কেন? জেঠুমা রেগে বলল, থামো তো, রাত দিন বিছানায় শুয়ে বসে আছো, কিভাবে লোকজন জোগাড় করে সংসার সামলাচ্ছি আমিই জানি। তুমি এসব ব্যাপারে নাক গলাতে এসো না। ছেলেটা এখন ছোট হলেও খুব কাজের হবে ভবিষ্যতে, ওকে ভুজুং ভাজুং দিয়ে আটকে রাখা দরকার। আমার আবার কান্না পেয়ে গেল ওসব কথা শুনে, সেই জন্য আমি পালিয়ে এসেছি। মন্দিরা বলল, তার মানে তোর আমাদের কথায় কোনো ভরসা নেই? মাথা নিচু করে বাদশা বলল, আর এরকম করব না, এই দেখো কান ধরছি। দেবু বলল, ঠিক আছে চল, ওঠ এবার। আমরা না এলে তোকে তো পুলিশে ধরে নিয়ে যেত। এক গাল হেসে বাদশা বলল, ও পুলিশকে আমি ভয় পাই না, আমাকে তো একবার পুলিশ ধরে নিয়ে গেছিল। মন্দিরা দেবু দুজনেই অবাক, একসঙ্গে বলে উঠল, মানে? বাদশা বলল, ওই যে চায়ের দোকানের মধু কাকাকে খুন করেছিলাম বলে। এবার রীতিমতো আঁতকে উঠল দুজনে। বিস্ময় কাটিয়ে দেবু বলল, কি দিয়ে খুন করেছিলি? বাদশা বলল, পাথর ছুঁড়ে কপাল ফাটিয়ে দিয়েছিলাম, তার জন্য মধু কাকা আমাকে থানায় নিয়ে গেছিল। দেবু বলল, তুই যে বললি মধু কাকাকে খুন করেছিলি, তাহলে মধু কাকা তোকে থানায় নিয়ে গেল কি করে? মরা মানুষ ওসব পারে নাকি? বাদশা বলল, মধু কাকা মরে যায়নি তো, অনেক রক্ত পড়েছিল। তা তুই মারতে গেলি কেন মধু কাকাকে? পরে ও আমার মায়ের নামে আজে বাজে গালাগাল দিয়েছিল যে। পুলিশ তোকে নিয়ে কি করলো? কিছুই করেনি। একদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল, তারপর আমি ছোট ছেলে বলে একটু বকে ছেড়ে দিয়েছিল। দেবু বলল, ঠিক আছে, এখন আমি যা বলছি মন দিয়ে শোন, আমাদের সঙ্গে বাড়ি চল। তোকে যখন কথা দিয়েছি তোর মায়ের কাছে পৌঁছে নিশ্চয়ই দেব। আচ্ছা, তোর দিদা কোথায় থাকে ঠিকানা জানিস? বাদশা ঘাড় নেড়ে বলল, না। তোর দিদার কাছে যাবি? তুই বলছিলি না দিদা তোকে খুব ভালোবাসে, স্কুলে ভর্তি করে দিয়েছিল। তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো বাদশা, উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ যাব দিদার কাছে। মদন কাকা দিদার বাড়ি চেনে তো, চলো বাড়ি যাই এখন। জুতোটা কোনো রকমে পায়ে গলিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে প্রায় ছুটতে শুরু করলো বাদশা। পেছনে মন্দিরার কাঁধে হাত রেখে নিশ্চিন্ত পদক্ষেপে চলতে চলতে দেবু বলল, বুঝলে মনু, ও কিন্তু দিদাকেই সবচেয়ে আপনজন মনে করে, ওর মার উপরে কোনো ভরসাই করা যায় না। এ বাড়ির কাজ চলে গেলে আরেক বাড়িতে কাজে লাগাবে। আমরা যখন এই ব্যাপারটায় এতটাই ইনভলভড হয়ে পড়েছি, ওর ভালো হতে পারে এরকম কিছু একটা চেষ্টা করতে হবে। যেমন করেই হোক ওই মদনের ফোন নম্বরটা মামের কাছ থেকে উদ্ধার করে ওর দিদার সঙ্গে যোগাযোগ করতে হবে, বুঝলে? এমন হতে পারে মদন বেগরবাই করবে, সোজা পথে ওর দিদার সঙ্গে যোগাযোগ করতে চাইবে না। এর মধ্যে মামের রুস্কানি থাকা অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া যা বোঝা যাচ্ছে, কাজের লোক জোগাড় করাই হয়তো ওর পেশা। মন্দিরা বলল, তাহলে আর কি করা যাবে? পুলিশের ভয় দেখাতে হবে। দেবু বলল, ঠিক বলেছ, বেশি ঝামেলা করলে ওটাই একমাত্র রাস্তা। আমার মন বলছে ওর দিদার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। সেক্ষেত্রে জরুরি হলো বাদশার ব্যাপারে তার এখনকার মনোভাবটা বোঝা।
যদি আগের মনোভাব থাকে তাহলে আমরা প্রস্তাব দেব বাচ্চাকে তার কাছে রেখে আগের মতো স্কুলে ভর্তি করে দিতে হবে। প্রয়োজনে বাচ্চার খরচ খরচার দায়িত্ব সব কিছুই নিতে রাজি আছি আমরা। মন্দিরা বলল, আমার মনে হচ্ছে ও দিদার কাছেই ভালো থাকবে। বেশ, চলো তো। বাদশা ততক্ষণে গাড়ির কাছে পৌঁছে গেছে। একেই বলে শিশুর মন। দেখো দেখো, কি সুন্দর চাঁদ উঠেছে। আজ মনে হয় পূর্ণিমা, বুঝলে?